পরদিন ভোরে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরে বাঁধন। পুরো বাড়িটা তখনও নিস্তব্ধ। ভোরের নরম আলো জানলার ফাঁক গলে রুমের মেঝেতে ছড়িয়ে পড়েছে। রুমে ঢুকে শাওয়ার নেওয়ার মধ্যে কাঁধে তোয়ালাটা তুলে নেয় বাঁধন। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ে। দরজার ওপাশ থেকে ভেসে আসে মেলি এক কণ্ঠ। আসবো বাঁধন ভাইয়া? কণ্ঠটা চিনতে এক সেকেন্ডও মায়ের লাগে না বাঁধনের। শান্তা নামটা মাথায় আসতে বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে ওঠে ওর। বুড়ো কুঁচকে বদ্ধ দরজার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর অনিচ্ছার সাথে গম্ভীর কণ্ঠে বলে, আয়। ধীরে ধীরে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে শান্তা। আজ তার চোখে মুখে অন্যরকম এক দ্বিধা। দরজাটা আলতো করে বন্ধ করে কয়েক পা এগিয়ে বাঁধনের সামনে এসে দাঁড়ায়। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর নিচু স্বরে বলে, শান্তা, আপনার সঙ্গে কিছু কথা ছিল বাঁধন ভাইয়া। বাঁধন একবার কবজি ঘড়ির দিকে তাকায়, তারপর নির্বিকার ভঙ্গিতে তোয়ালাটা কাঁধে ঠিক করতে করতে বলে, কি বলবি তাড়াতাড়ি বল, আমি শাওয়ার নেব। শান্তা একবার গভীর নিঃশ্বাস নেয়। বুকের ভেতরটা কাঁপছে, তবুও সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চোখ তুলে তাকায় বাঁধনের দিকে। অভিমান মেশানো কণ্ঠে বলে, আমার ভালোবাসাটা কোনোদিন কি আপনি বুঝবেন না বাঁধন ভাইয়া? ভুরু কুচকে শান্তার দিকে তাকায় বাঁধন, তার চাহনিতে স্পষ্ট বিরক্ত। সে আলমারির দিকে এগিয়ে যেতে দিতে তাচ্ছিল্য সুরে বলে, আবার একই কথা? আই হ্যাভ নো টাইমস ফর দিস ননসেন্স। এসব ফালতু কথা বলে আমার সকালটা নষ্ট করিস না। বাঁধন আলমারি থেকে একটা সাদা শার্ট বের করে বিছানায় রাখে। শান্তা এক পা এগিয়ে এসে কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলে, আমার ভালোবাসা আপনার কাছে ফালতু মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে ইমোশন বাঁধন ভাইয়া। আমি কি কোনোভাবে আপনার মনের মানুষ হতে পারি না? বাঁধন এবার শান্তার দিকে ঘুরে দাঁড়ায়, চোখে মুখে এক শীতল কাঠিন্য। সে শান্তার সামনে এসে বেশ গম্ভীরভাবে বলে, দেখ শান্তা, ইউ আর ক্রসিং ইউর লিমিট। আমি তোকে অনেকবার বলেছি আমার লাইফে তোর এসবের কোনো জায়গা নেই, দ্যাটস ইট। এবার প্লিজ আমার রুম থেকে বেরো। শান্তা একটু দমে যায়, কিন্তু তার চোখে জেদ। সে একটু নিচু স্বরে বলে, আপনি রূপাকে যতটা গুরুত্ব দেন আমাকে তার এক ভাগও দেন না কেন? বাঁধন বাঁকা এসে শান্তার দিকে এক পা এগিয়ে আসে, খুব নিচু অথচ ধারালো করে বলে, কারণ ও আমার পার্সোনাল চয়েস, আর তুই জাস্ট একটা বিরক্তিকর মানুষ। ডোন্ট আস্ক মি অ্যাগেন, এখন যা। শান্তার ঠোঁটের কোণে এক বিকৃত ও শয়তানি হেসে ফুটিয়ে শান্ত অথচ তীক্ষ্ণ গলা বলে, রূপা পার্সোনাল তাই না? হোল্ড অন, আপনি দেখুন আপনাকে পাওয়ার জন্য আমি কতটা নিচে নামতে পারি। কপালে তিনটি গভীর ভাঁজ ফেলে ভুরু কুচকে শান্তার দিকে তাকায় বাঁধন। তার চোখের দৃষ্টিতে দাউ দাউ করে জ্বলছে আগুনের তেজ। শান্তা এক মুহূর্ত দেরি না করে শিকারী বাঘিনীর মতো এগিয়ে এসে রুমের দরজাটা লক করে দেয়। হুট করে রুমের দরজা বন্ধ দেখে বাঁধন গর্জে ওঠে, হোয়াট দ্য হেল, তুই রুমের দরজা বন্ধ করলি কেন? শান্তা শয়তানি হাসতে হাসতে বাঁধনের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ সে নিজের বুক থেকে ওড়নাটা সরিয়ে মেঝেতে ফেলে দেয়। এই দৃশ্য দেখা মাত্র বাঁধন তীব্র ঘৃণা ও বিরক্তি নিয়ে চোখ ফিরিয়ে নেয়। তার চোয়াল রাগে শক্ত পাথরের মতো হয়ে যায়, শরীরে রক্ত যেন রাগে ফুটছে। শান্তা, কি করার দুঃসাহস দেখাচ্ছিলিস তুই? আমার রাগের শেষ সীমানা পার করিস না, ভালোই ভালোই বলছি, এখনই রুম থেকে বেরিয়ে যা। শান্তা এক বিন্দু বিচলিত না হতে বাঁধনের চোখের দিকে সরাসরি তাকিয়ে ধীর স্থির বলে, এত তাড়া কিসের বাঁধন ভাই, আসল খেলা তো শুরুই হয়নি। বলে শান্তা তার কাঁধের কাপড়টা হাত রেখে এক হ্যাঁচকায় জামাটা টেনে ছিঁড়ে ফেলল। নিমেষে মধ্যে জামাটা একপাশে সরে শান্তার কাঁধ ও বুকের কিছুটা অংশ অনাবৃত হয়ে গেল। এই অপ্রত্যাশিত ঘটনায় বাঁধন রাগে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে নেয়। ঘাড়ের শিরাগুলো তার রাগে দপদপ করে ফুলে উঠছে, দাঁতে দাঁত চেপে গর্জন করে ফেলে, আই উইল, শান্তা, উল্টোপাল্টা কিছু করলে তোকে জ্যান্ত জবাই করে ফেলবো আমি। শান্তা কোনো কথায় তোয়াক্কা না করে এক মুহূর্তের মধ্যে অসত্য নিখুঁত এক অভিনয়ে কেঁদে ফেলে। সে তার অগোছালো পোশাক উন্মুক্ত কাঁধের দিকে তাকে আত্মনাদ করবে, বাঁধন ভাই প্লিজ, আপনি এসব করবেন না, আমার জীবনটা শেষ করবেন না। আমি আপনার আর আমার সম্পর্কের ব্যাপারে কাউকে কিছু বলবো না, দোহাই লাগে আমার সর্বনাশ করবে না। কে কোথায় আছেন, বাঁচান আমাকে। শান্তার বিকট চিৎকারে বাড়ির পরিবেশ নিমেষে থমকে যায়। আর্তনাদ শুনে সবাই এক এক করে বাঁধনের রুমের সামনে জড়ো হতে থাকে। রূপার ঘুম ভেঙে যায় শান্তার কান্নার চিৎকারে। সে এলোমেলো চুলে দৌড়ে আসে বাঁধনের দরজার সামনে। আকাশ আস আহসান রহমান ওপাশ থেকে দরজার আকর্ষে ধাক্কা দিতে থাকে। দরজার ওপাশে মানুষের উপস্থিতি পেয়ে শান্তা তার অভিনয় আরও গাঢ় করে। ডুকরে কাঁদতে কাঁদতে সে চিৎকার করে বলে, আপনি এমনটা করতে পারেন না বাঁধন ভাই, আমি আপনাকে সত্যি ভালোবেসেছিলাম।
হয়তো আপনি আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করছেন, কিন্তু আমার হৃদয়ের প্রতিটি কোণ জুড়ে শুধু আপনি ছিলেন আর আজীবন থাকবেন। আমি কথা দিচ্ছি আপনার আর আমার সম্পর্কের কথা কাউকে কোনোদিন জানাবো না। কিন্তু দোহাই লেগে আমাকে ছেড়ে দিন, আমার এই সর্বনাশ করবেন না। বলতে বলতে শান্তা নিজের গালে আর হাতের নখের আঁচড় বসাতে শুরু করে। সব থেকে অদ্ভুত ব্যাপার, বাঁধন চোখ বন্ধ করে দুই হাত মুষ্টিবদ্ধ করে পাথরের মতো স্থির হয়েছে। কারণ সে শুরুতেই বুঝেছিল কোনো এক গভীর অভিসন্ধি নিয়ে শান্তা তার রুমে এসেছে। বাঁধন টু শব্দ করলো না, কোনো প্রতিবাদ বা চিৎকার করলো না। তীব্র রাগে সে যেন বরফের মতো জমে গেল। হঠাৎ আকাশের কাঁধে প্রবল ধাক্কায় দড়াম করে ভেঙে পড়ে রুমের দরজা। মুহূর্তের মধ্যে শান্তা বাঁধনের বুকের উপর আছড়ে পড়ল। চোখের সামনে ভেসে ওঠা সেই দৃশ্য দেখে বাইরে দাঁড়িয়ে থাকা সবাই স্তব্ধ। শান্তা ততক্ষণে দৌড়ে এসে শিল্পী রহমানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। শিল্পী রহমান দ্রুত নিজের শাড়ির আঁচল দিয়ে শান্তার উন্মুক্ত অংশটুকু ঢেকে দিলেন। এহসান রহমান রাগে ফুঁসতে ফুঁসতে বাঁধনের সামনে এসে গর্জে উঠলেন, বাঁধন এসব কি? বাঁধন শান্তভাবে চোখ খুলে এহসান রহমানের দিকে তাকালেন। শীতল কণ্ঠে খুব স্বাভাবিকভাবে বললেন, আমারও তো একই প্রশ্ন। এটা কোনো সিনেমার নাটক, জি বাংলা, নাকি সস্তা বাংলা সিনেমা? এহসান রহমান রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, কি করছিলি তুই শান্তার সাথে? বাঁধন এক মুহূর্ত বিরতি নিয়ে ধীর সুস্থে জবাব দিল, কিছুই করিনি। আমি সকাল সকাল ও আপনাদের সবাইকে সস্তা সিনেমা দেখাচ্ছে। শান্তা ফুপিয়ে কাঁদতে কাঁদতে অসহায়ের মতো বাঁধনের দিকে তাকায়। তার চোখে মুখে তখন মিথ্যা কান্নার নিখুঁত এক প্রলেপ। সে কাঁপা কাঁপা কণ্ঠে আত্মনাদ করে উঠল, আমি সস্তা নাটক করছি? একটা মেয়ে নিজের সম্মান নিয়ে মিথ্যে বলবে? লজ্জা করে না আপনার এসব বলতে? কিছু সময় আগে তো জানোয়ারের মতো আচরণ আমার সাথে করলেন, এখন খুব বেশ সাধু সাজা হচ্ছে, তাই না? এহসান রহমান শান্তার এই আত্মনাতে হতভম্ব হয়ে যান। তিনি শান্তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে গর্জে ওঠেন, শান্তা পরিষ্কার করে বল, কি হয়েছিল এখানে? শান্তা মাথা নিচু করে শিল্পী রহমান শাড়ির আঁচলে মুচড়ে ডুকরে কেঁদে ওঠে। তার প্রতিটি কান্না যেন সাজানো মনে হলো আশেপাশের মানুষগুলোর কাছে তা এক করুণ দৃশ্য হিসেবে ধরা দেয়। সে ভেঙে পড়া গলায় বলতে থাকে, চাচা, আমি আর বাঁধন ভাইয়ে গত 4 মাস ধরে রিলেশনে জড়েছি। তোমরা যখন বাড়িতে আমার বিয়ের কথা তুললে, তখন আমি ওকে বলেছিলাম আমাদের এই সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দিতে। আমি ভেবেছিলাম ও আমাকে গ্রহণ করবে, কিন্তু ও আমাকে সাফ জানিয়ে দেয় ও আমাকে কখনোই ভালোবাসেনি। সবটা ছিল আমার সাথে একটা নোংরা অভিনয়। আমি বারবার ওর পায়ে পড়েছি, একটু ভালোবাসার ভিক্ষে চেয়েছি, কিন্তু ও পশুর মতো সব অস্বীকার করছে। আর যখন আমি বললাম সে আর সহ্য করতে পারছি না সম্পর্কের কথা, আমি নিজেই বাড়ির সবাইকে বলবো, তখন ও উত্তেজিত হয়ে আমার সাথে এমন পাশবিক আচরণ শুরু করে দিলে। শান্তার মুখে এমন ভয়ানক অভিযোগ আর সুপরিকল্পিত চক্রান্তের কথা শুনে উপস্থিত সবার পায়ের তলার মাটি যেন মুহূর্তে সরে গেল। বিশেষ করে রূপা তীব্র মাথা ঘুরে উঠতে দিশেহারা হয়ে পড়ে যায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। বাঁধন এমন মুহূর্তে বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠিক কিসের ব্যথা সেটা নিজেই বুঝতে পারছে না। শুধু অনুভব করছে বুকের গভীরে অদ্ভুত এক যন্ত্রণা ক্রমশ ছড়িয়ে পড়ছে। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বাঁধনের সামনে এগিয়ে এসে আশরান রহমান এক ঝটকায় বাঁধনের টি শার্টের কলারটা চেপে ধরে গর্জে ওঠে, এসব কি বাঁধন? এই শিক্ষা দিয়েছি তোকে আমি, এতটা নিচে নামতে তোর একটুও লজ্জা করলো না? একবার চোখ ফেরে না বাঁধন। তার দৃষ্টি স্থির হয়ে থাকে শুধু শান্তার উপর। চোখ দুটো বরফের মতো ঠান্ডা, অথচ ভেতরে জমে আছে প্রচণ্ড ঘৃণা। সে ধীর কণ্ঠে শান্তার দিকে তাকিয়ে বলে, তাই আমার এই পতন যে তোর মতো একটা নোংরামের সঙ্গে নোংরামি করবে? 30 বছর ধরে নিজেকে কন্ট্রোল করে আসছি কি শুধু তোর সঙ্গে এসব করার জন্য? শান্তা হঠাৎ চিৎকার করে, মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন, এখন যতই সত্যিটা লুকানোর চেষ্টা করুন, কোনো লাভ নেই। সবাই সব জেনে গেছে। আজ যদি আমাকে আপনার সঙ্গে বিয়ে না দেওয়া হয়, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এক মুহূর্ত দেরি না করে বাঁধন সাথে নীরব মর তুই, তোর খৈফা খাওয়াবো আমি। চোখের পানি মুছতে মুছতে আবারও আহসান রহমানের দিকে তাকায় শান্তা, কণ্ঠে অসত্যের অভিনয়, চোখে হিসেবে, দেখেছেন চাচা ও আমার সাথে কেমন ব্যবহার করছে? আর হ্যাঁ, শুধু ও তাই নয়, ও আমার জীবনটা নষ্ট করছে, রূপার জীবনটা ধ্বংস করতে চাইছে। ও রূপাকে পছন্দ করে ভাই হয়ে নিজের সৎ বোনকে ভালোবাসার মতো নোংরা মানসিকতা রাখে। কথাগুলো যেন দ্বিতীয়বারের মতো বজ্রপাত হয়ে আছড়ে পড়ে পুরো ঘরের উপর। চারপাশে নেমে আসে শ্বাসরুদ্ধকর নীরবতা। রূপার মাথাটা আবার ঘুরে ওঠে, পাশের দেওয়ালটা শক্ত করে আঁকড়ে ধরে কোনো মতে নিজেকে সামলায়। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এসছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছে সে।
না, এটা সত্যি হতে পারে না। নিজের হাতে সজোরে একটা চিমটি কাটে রূপা। তীক্ষ্ণ ব্যথায় চোখ ভিজে ওঠে, কিন্তু ব্যথার পর কিছুটা বদলায় না। সামনে নির্মম বাস্তবটা ঠিক আগের মতো তার সামনে দাঁড়িয়েছে। এহসান রহমান এবার বাঁধনের দিকে তাকিয়ে ক্রোধে ফেটে পড়লেন। তার চোখের দৃষ্টি যেন আগুনের হালকা। বাঁধন, শান্তা এসব কী বলছে? তুই রূপাকে পছন্দ করিস? বাঁধন চোখে কোনো বিকার নেই, সে যেন এক গভীর নেশায় আচ্ছন্ন। রূপার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত উত্তর দিল, হুম, করি। শুধু পছন্দ করি না, ওকে বিয়ে করবো আমি। আমার অর্ধাঙ্গিনী বানাবো, আমার বাচ্চার আম্মু বানাবো। আরও কিছু জানার আছে আপনার? কথা শেষ হতে না হতে এহসান রহমান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। সজোরে একটা চড় বসে দিলেন বাঁধনের গেলে। ঠাস করে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। নিস্তব্ধতায় ভারী হয়ে এলো পরিবেশ। রূপা ভয়ে, লজ্জায় আর তীব্র ঘৃণায় নিজেকে কুঁকড়ে নিল। দেওয়ালে পিঠ থেকে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। বাঁধন যে এতটা নিচে নামতে পারে তার জন্য তার কল্পনাতীত। এহসান রহমান কাঁপা কাঁপা স্বরে ঘৃণাভরা দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়ে বলে, নির্লজ্জ ছেলে, নিজের বোনকে নিয়ে এমন জঘন্য কথা বলতে তোর একটুও লজ্জা করলো না? বাঁধনের চোখে অদ্ভুত এক স্থিরতা। সে বিন্দুমাত্র বিচলিত না হতে দুদিকে মাথা নাড়িয়ে অতি শীতল কণ্ঠে, না। শিল্পী রহমান আরও শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল শান্তা। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে উঠল, চাচা, বাঁধন ভাই যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। আমি বাঁচব না। এহসান রহমান রাগে ক্ষোভে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে ফিরে তাকালেন। তীক্ষ্ণ কণ্ঠে, ক্ষুধাধর কণ্ঠে বললেন, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোর মতো চরিত্রহীন নির্লজ্জ একটা ছেলে সন্তান আছে। বাঁধনের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে শীতল কণ্ঠে বলল, আপনাকে ভাবতে কে বলেছে? না আমি আপনার ছেলে, না আপনি আমার বাবা। আমার বাবা তো 14 বছর আগে হারিয়ে গেছে। এতক্ষণ আকাশ এক কোণে পাথরের মূর্তির মতো সব শুনছিল। সে নিজেও যেন বাকরুদ্ধ, থমকে গেছে তার চিন্তা। বাঁধন এতটা নিচে নামতে পারে, এসব সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। নিজের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাকে যেন তার মস্তিষ্ক গ্রহণ করতে অস্বীকার। সে শান্তার সামনে গিয়ে দাঁড়ালো। শান্তার চোখের দিকে সরাসরি তাকে অন্তত দৃঢ় কণ্ঠে বলল, শান্তা, তুই আমার আপন বোন। কিন্তু এই মুহূর্তে কেন জানি তোকে আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আমি বাঁধনকে চিনি। গুনে গুনে 15 বছর আমরা একসঙ্গে বড় হয়েছি। ওর স্বভাব, ওর প্রতিটি আচরণ আমার নখদর্পণ। বাঁধন এমন জঘন্য কিছু করতে পারে এটা আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। শান্তা মুহূর্তের মধ্যে তার চোখের পানি মুছে ফেলে মিথ্যে কান্নার অভিনয় করে বলল, ভাইয়া, তুমি এটা বলতে পারলে? তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি একটা মেয়ে, নিজের মান সম্মান জলাঞ্জলি দিয়ে কেন নিজের নামে এসব মিথ্যে অপবাদ রাখবো? আকাশ কঠিন গলায় বলল, বাঁধনের সাথে রিলেশন, এটা কি তুই প্রমাণ করতে চাইছিস? শান্তা দ্রুত উত্তর দেয়, হ্যাঁ। আকাশের চোখের আগুন হালকা হয়। সে গর্জে ওঠে, প্রমাণ আছে? শান্তা এক মুহূর্ত দেরি না করে ফোনের গ্যালারিতে দ্রুত হাত চালায়। স্ক্রিনে আঙ্গুল বোড়াতে বোড়াতে কয়েকটা ছবি বের করে। তারপর একটি ছবি আকাশের সামনে মেলে ধরে তীব্র স্বরে বলে, এই দেখো, মিথ্যে বলছি না। কিছুদিন আগে আমি আর বাঁধন ভাইয়া রেস্টুরেন্টে গিয়েছিলাম। প্রমাণটা ভালো করে দেখো। ভাইয়া আমার হাতে চুমু খাচ্ছে। ফোনের স্ক্রিনের দিকে তাকালো আকাশ। তার চোখ দুটো যেন সাথে সাথে কপালে উঠে গেল। রীতিমতো থ হয়ে গেল। সত্যি দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে কোনো এক অভিজাত রেস্টুরেন্টে বসে বাঁধন শান্তার হাতে আদুরে ভঙ্গিতে চুমু খাচ্ছে, আর শান্তার লজ্জামাখা হাসি আসছে। একে একে সবাই ছবিটা দেখলো, শুধু রূপা আর বাঁধন বাদে। দুজনে যেন পাথরের মতো জমে গেল। দুজনে যে একদম স্তব্ধ। আকাশ শান্তার হাত থেকে ফোনটা নিয়ে হুড়মুড় করে আরও কয়েকটা ছবি দেখতে শুরু করলো। একে অপরকে জড়িয়ে ধরা বিভিন্ন রোমান্টিক ও ভঙ্গিমায় তোলা ছবি। সবই যেন এক জ্বলজ্যান্ত প্রমাণ। কথা বলার ভাষা হারিয়ে ফেলল আকাশ। গলার ভেতর শব্দগুলো আটকেছে। ঠিক তখনই হাজির রহমান কাপা পায়ে এগিয়ে এসে বাঁধনের সামনে বিপ্রণত সুরে বললেন, দাদুভাই, তুইও আমার এক নাতি, শান্তাও আমার নাতনি। আমি কারো ক্ষতি হতে দিতে পারি না। মান সম্মানের প্রশ্ন, লোকে জানলে ছিছি করবে। এছাড়া তুই একজন নামকরা এসপি, আমাদের বংশের সম্মান তোর বড়। দাদুভাই, হাত জোর করে বলছি, আমি তোদের বিয়েটা দিতে চাই। তুই প্লিজ না করিস না। আমাদের মাথাটা সামাজিকভাবে নিচু করিস না। বাঁধন বাঁকা চোখে শান্তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, কিন্তু কেন আমি বিয়ে করবো? আমার অপরাধ থেকে কেন এই নির্লজ্জ মেয়েটা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন আপনারা? বাঁধনের মুখের উপর এ কথা শুনে শান্তা যেন বিষাক্ত সাপের মতো ফনা তুলল। সে তার অভিনয় চালিয়ে গিয়ে দম্ভের সাথে বলে, কি করেছে মানে? আপনার আর আমার গভীর সম্পর্ক, তার প্রমাণ তো সবার সামনে। এখন কোন মুখে আপনি অস্বীকার করছেন? বাঁধন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে প্রচণ্ড ক্রোধে গর্জে উঠে শান্তার দিকে এগিয়ে গিয়ে ধমক স্বরে বলল, আর একটা কথা যদি মুখ থেকে বের করছিস তাহলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। পুরো ঘরে পিনপতন নীরবতা। এই পরিস্থিতির মধ্যে শিল্পী রহমান বাঁধনের দিকে তাকে দু চোখ দিয়ে জল গড়িয়ে ফেললেন। ভগ্ন কণ্ঠে
তিনি বললেন, তোকে আমি নিজের বড় ছেলের মতো ভাবতাম বাঁধন। ভেবেছিলাম আমার দুটো ছেলে, তোর আর আকাশের মধ্যে কোনো পার্থক্য নেই, আর তুই নিজের ছেলের মতো হয়ে আমার মেয়েটার এত বড় সর্বনাশ করলি। বাঁধন বিষাদগ্রস্ত চোখে শিল্পীর রহমান দিকে তাকে আর্জেন্টিনা, কাকিয়া, ইউ অলসো ডোন্ট ট্রাস্ট মি কাকিয়া, আই ডিড নাথিং। বাঁধন আকাশ বাঁধনের সামনে এসে দাঁড়ায়, ঠান্ডা গলায়, বাঁধন, মানলাম তুই মুখে বলছিস কিছু করিসনি, কিন্তু এই ছবিগুলো, এগুলো মিথ্যে, এগুলো কি এডিট করা? প্রতিটি ছবি এত ঘনিষ্ঠ যে অস্বীকার করা উপায় নেই। পরিবেশ মুহূর্তের মধ্যে বিষিয়ে উঠল। এহসান রহমান চিৎকার করে হাজির রহমান দিকে ফিরে তাকিয়ে বললেন, বাবা, ওকে আপনি বলুন ও যেন আজকে শান্তাকে বিয়ে করে, নাহলে আমি আইনের সাহায্য নিতে বাধ্য হব। আমি মান সম্মান জলাঞ্জলিতে শান্তার জীবন নষ্ট হতে দিতে পারি না। বাঁধন এক মুহূর্তে স্থির হলো, পরক্ষণে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্য ধারালো। সে শান্তভাবে নিজের ফোনের স্ক্রিন আঙুল চালাতে চালাতে বলল, ফ্যান্টাস্টিক ডিসিশন, আমি এখনই থানায় ফোন করছি। আপনারা সবাই মিলে আমাকে পুলিশের হাতে তুলে দিন, আমার কোনো আপত্তি নেই। লোকচক্ষুর সামনে আমার মান সম্মান ধুলোয় মিশে যাক, তবুও আমি শান্তার মতো নির্লজ্জ মা ড্যাশকে কোনোভাবে বিয়ে করব না। ইটস রিডিকুলাস। বাঁধন দ্রুত অখিলকে কল করে কিছু পুলিশ সদস্য নিয়ে আসার নির্দেশ দেয়। কয়েক মিনিটের মধ্যে অখিল তার টিম নিয়ে হাজির হয়। সব ঘটনা শোনার পর অখিলের যেন জ্ঞান হারানোর মতো অবস্থা। সে গম্ভীর মুখে শান্তার দিকে তাকিয়ে অন্তত পেশাদার ও কড়া স্বরে বলে, মিস শান্তা, আর ইউ সিরিয়াস? তুমি কি সত্যি বলতে চাইছো বাঁধনের সাথে তোমার রিলেশন ছিল, আর ফ্যামিলিকে সম্পর্কে জানতে বলে বাঁধন তোমার সাথে নোংরামি করেছে? অখিলকে দেখে শান্তার বুকের ভেতরটা ধকধক করে উঠল। বারবার ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ইয়েস স্যার, ট্রাস্ট মি, আমি যা বলছি সব সত্যি। অখিল এবার ধমক দিয়ে ওঠে, তার কণ্ঠস্বর অফিসিয়ালি কঠোর। শান্তা, স্টিল দেয়ার ইজ টাইম। যদি অভিনয় করে থাকো তবে এখনই সময় আছে, স্বীকার করো। ইউ আর ফরগেটিং দ্যাট তুমি একজন এসপির উপর এত বড় অপবাদ দিচ্ছ। যদি অপবাদটা মিথ্যে প্রমাণিত হয় তবে কনসিকুয়েন্সে কী হবে তুমি কি জানো? তোমার কেরিয়ার ও লাইফ দুটো হেল হয়ে যাবে। শান্তা ভিতর ভিতর প্রচণ্ড ভয় পেলেও বাঁধনকে পাওয়ার জেদ তার মাথা থেকে নামলো না। সে অখিলের চোখের দিকে তাকিয়ে মরিয়া হয়ে বলল, স্যার, আই অ্যাম নট লাইং। আমি সত্যি বলছি স্যার, আমি প্রমাণও দিয়েছি, সবাই তার নিজের চোখে দেখেছে। শান্তার এই একগুঁয়ে বাঁধনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তাচ্ছিল্যে হাসিতে মুখ বাঁকিয়ে অখিলের দিকে তাকিয়ে বলে, ও কাম অন আখিল, লেট হার প্রুভ ইট। আমি জানি কে কে করছে। ইট ইজ সো ডিসগাস্টিং। ওর সাহস কত বড় সেটা আজ আমি দেখে নেব। আই উইল নট স্পেয়ার হার। দিস ইজ টোটালি ইনোসেন্ট। বলে বাঁধন শান্তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। সে দ্রুত স্ক্রিন চালায়। তার মুখের ভাব মুহূর্তে বদলে যায়। অখিল কৌতূহল হয়ে এগিয়ে এসে বাঁধনের কাঁধের উপর দিয়ে ফোনের ছবিগুলো দেখে। হঠাৎ ছবিগুলো দেখে বাঁধন অট্টহাসিতে ফুটে। সেই ছবিটা ছিল শ্লেষ আর ব্যঙ্গমাখা। সে শান্তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য বলে, ফ্যান্টাসিং এডিটিং, খুব সুন্দর কাজ করছিস তোর। ইস, আমাকে তো দারুণ কিউট লাগছে ছবিতে, তবে এডিটিংটা মনে হয় একটা বড় ভুল হয়ে গেছে। আমার বাম চোখের ভুরুর উপর স্লিক করে একটা কাটা দাগ এআই জেনারেটেড ছবিতে, সেটা দিতে বোধহয় ভুলে গেছিস। অ্যাটলিস্ট এটা দেওয়া উচিত ছিল। বাঁধনের এই কথাটা শুনে শান্তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মুখের সব রং মুহূর্তে উড়ে গেল। পুরো ঘর পিনপতন নীরবতা। সবাই অবাক দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়েছে। অখিল নিজেই তখন ফোনের প্রতিটি ছবিতে মনোযোগ দিয়ে দেখছে আর বারবার বাঁধনের মুখের দিকে তাকাচ্ছে। ছবির চেহারার সাথে বাঁধনের হুবহু মিলেছে, কিন্তু বড় একটা পার্থক্য, শান্তার এডিট করা ফোনে তোলা ছবিগুলোতে বাঁধনের ভুরুর উপরে একটা বিশেষ কাটা দাগ নেই। ভুরুটা একদম নিখুঁত, দাগের কোনো চিহ্ন মাত্র নেই। অখিল হতবাক হয়ে গেল। গম্ভীর করে বলে, দ্যাটস রাইট, একদম ঠিক ধরেছিস। আমি বাঁধনের চোখের দিকে ভালো করে দেখেছি, একটা কাটা দাগ একদম ক্লিয়ারলি বোঝা যায়। বাট এই ফোনের ছবিগুলো ভুরু একদম স্মুথ, কাটার কোনো দাগ দেখছি না। আকাশ আর দেরি না করে দ্রুত এগিয়ে এসে সে নিজের চোখে ছবিগুলো আবার দেখে বাঁধনের ভুরুর দিকে তাকায়। বাঁধনের ভ্রুতে লম্বা একটা কাটা দাগ স্পষ্ট ফুটেছে, যা যে কোনো মানুষের চোখে পড়বে, কিন্তু ফোনে থাকা ছবিগুলো ওই দাগে ছিটে ফোটা নেই। পরিবেশটা মুহূর্তের মধ্যে থমথম হয়ে যায়। অখিল পরিস্থিতি সামলে নিজের ফোন বের করে সে দ্রুত ছবিগুলো নিজের ফোনে ট্রান্সফার করে। এরপর সে তার অফিসের সাইবার ক্রাইম ইউনিটে এক দক্ষ অফিসারকে বলে, হ্যালো রিয়াস, লিসেন টু মি, আমি একটা ছবি পাঠাচ্ছি, ইটস আর্জেন্ট, তুমি ইমিডিয়েটলি চেক করে বলে এটা কোনো মানুষের রিয়েল ছবি নাকি এআই দিয়ে ম্যানিপুলেট করে এডিটিং করা হয়েছে।
আই নিড দ্য রেজাল্ট। অখিল ফোনটা রেখে দীর্ঘশ্বাস ফেলে বাঁধনের দিকে তাকায়। সবাই ধীর আগ্রহ অপেক্ষা করতে থাকে। কয়েক মিনিট পর অখিলের ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজ পড়তে তার চোখ দিয়ে আঙুলে হালকা বেড়ে। সে সবার দিকে তাকে গম্ভীর বলে, ইটস কনফার্ম। সাইবার টিম বলেছে এই ছবিগুলো কোনোভাবে রিয়েল না, এগুলো জাস্ট একটা এআই দিয়ে এডিট করা। শুধু ফেসটা বডিটার সাথে বসানো হয়েছে। ডিফেক্ট টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে। কথার সঙ্গে শান্তার মুখের সমস্ত রং এক মুহূর্তে শুকিয়ে গেল। কপালে বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে আসতে বলল। হাত পা ঠান্ডা হচ্ছে, বুকের ভেতরটা ধকধক করে কাঁপছে। শুকনো ঠোঁট জোড়া বারবার ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। ঘরের ভেতর পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের দৃষ্টি তখন তার দিকে এসছে। সেই দৃষ্টিতে ঘৃণা, ক্ষোভ আর অবিশ্বাসের আগুন স্পষ্ট জ্বলছে। রাগে চোয়াল শক্ত করে শান্তার দিকে তাকিয়ে থেকে আকাশ চোখ দুটো রক্তিম হয়ে উঠছে, হাতের রগগুলো পর্যন্ত ফুলে উঠছে। অবশ্যই দাঁতে দাঁত চেপে বলে, শান্তা, সত্যটা স্বীকার করবি নাকি মেরে মেরে সত্যিটা বের করবো? ভয়ে থরথর করে কাঁপতে থেকে শান্তা, মাথা নিচু আর নিচু, বুকের ভেতরটা যেন ধসে আসছে। কিছু বলার শক্তি পাচ্ছে না। সব শেষ হয়ে গেছে। ছবিগুলো যে এআই দিয়ে এডিট করা, সেটা সে জানে। তিশার কাকাতো ভাই বাঁধনের ছবিগুলো ব্যবহার করে সব এডিট করে দিয়েছিল, কিন্তু বাঁধনের ভুরু কাটা দাগটার কথা মাথা থেকে বেরিয়ে গেছে। সেই ভুলভাল কাজ তার মস্ত সাজানো নাটক ভেঙে দিল। ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক হাসি ফুটে উঠে বাঁধনের। চোখে মুখে কোনো উত্তেজনা নেই, বরং অদ্ভুত এক স্থিরতা। শান্ত গলায় বলে, ওয়েট, আর একটা দারুণ ফ্রিতে সিনেমা দেখে সবার। কথাটা বলে টেবিলের উপর রাখা ল্যাপটপটা টেনে নিয়ে বাঁধন অন করে দ্রুত কিবোর্ড চালাতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও ফুটেজ বের করে সবার সামনে ঘুরে ধরে ঠান্ডা করে বলে, নিন, দারুণ সিনেমা, না দেখলে মিস করবেন। সবাই তো বলে অভিনয়ের একটা শিল্প আছে, আজ দেখে নিন কেউ কত নিখুঁত অভিনয় করতে পারে। ঘরের সবাই নিঃশ্বাস আটকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ভিডিওতে স্পষ্ট দেখা নিঃশ্বাস আটকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শান্তার নিজের রুমে ঢুকছে, বাঁধনের সঙ্গে কথা বলছে, তারপর নিজের হাতে দরজা লক করছে। কয়েক মুহূর্ত পর নিজেই নিজের জামা ছিঁড়ে ফেলছে। তারপর বুক ফাটা চিৎকার শুরু করছে। পুরো ঘটনাটা এক সেকেন্ডও বাদ না দিয়ে স্পষ্ট ধরা পড়ছে ফুটেছে। দৃশ্যটা শেষ হতে আকাশ, সে শরীর রাগে কাঁপতে শুরু করে। চোখের সামনে নিজের বোনের এমন নোংরা ষড়যন্ত্রের দিকে রক্ত যেন ফুটতে লাগলো। তার ভাই হয়ে আজ তাকে এসব দেখতে হচ্ছে। তার আর নিজেকে সামলাতে পারল না। ঝড়ের বেগে এগিয়ে এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল শান্তার গালে। থাপ্পড়ের শব্দ পুরো ঘর কেঁপে উঠল। দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠল, ছি, তুই এতটা খারাপ, এতটা নির্লজ্জ, ভাবতে আমার ঘৃণা লাগছে। একটু লজ্জা করলো না তোর এমন নোংরা কাজ করতে? শিল্পী রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে শান্তাকে মারতে শুরু করলেন। চোখের পানি থামছে না তার। অন্যদিকে আহসান রহমান মাথাটা ধীরে ধীরে নিচু হয়ে গেল। বুকের ভেতরটা অপরাধ বোধে কুড়ি কুড়ি খেতে লাগলো। যে মেয়ে এতক্ষণ ধরে অভিনয় করেছে, সেই অভিনয় সত্যি ভেবে নিজের ছেলেকে এত অপমান করলে তিনি। ঠিক তখনই উকিল এগিয়ে এসে শিল্পী রহমানকে থামিয়ে দিয়ে শান্তার দিকে কঠিন চোখে তাকিয়ে বললেন, মিস শান্তা, এখন কি সত্যিটা স্বীকার করবে নাকি অন্য ব্যবস্থা নেব? আর লুকিয়ে রাখার মতো সাহস থাকে না শান্তার। হাউমাউ করে কেঁদে কান্নায় গলা ভেঙে আসে। চোখের পানি মুছতে মুছতে কাঁপা কণ্ঠে বলতে শুরু করে, বলছি, আসলে আমি বাঁধন ভাইকে ভালোবাসি। এই কথাটা ভাইকে বলেছিলাম, কিন্তু ভাইয়া কিছুতেই আমার ভালোবাসা বুঝতে চায় না, কারণ ভাইয়ের রূপাকে পছন্দ করে। এতে আমার রাগ আরও হয়। ভাইকে পাওয়ার নেশায় অন্ধ হয়ে আমি তিশার ভাইকে দিয়ে ভাইয়ের ছবি ব্যবহার করে কাপল ছবিগুলো এআই দিয়ে এডিট করে তারপর সবাইকে দেখায়, যাতে সবাই আমাকে ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে। কথাগুলো শেষ হতে আতিক রহমান আর এক মুহূর্ত নিজেকে সামলাতে পারল না। এগিয়ে এসে সজোরে আর একটা থাপ্পড় মারলেন শান্তার গালে। রাগে তার বুক ওঠানামা করছে, চোখ দুটো লাল হয়ে গেছে। প্রচণ্ড ক্ষোভে চিৎকার করলেন, ছি, তুই এতটা নিচে নামতে বলে একটু লজ্জা করলো না তার? তোকে আমার মেয়ে বলতে আজ ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে হতে পারিস না। আমার কোনো মেয়ে নেই। আজ থেকে আমার মেয়ে মরে গেছে। কথাগুলো বলে এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালেন না। ভারী পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। ঘরের ভেতরে আরও ভারী নীরবতা নেমে এলো। কিন্তু সেই নীরবতার মাঝে এহসান রহমানের বুকের ভেতরটা এক নতুন ঝড় বইতে শুরু করলো। শান্তার মিথ্যে ধরা পড়ে গেছে, কিন্তু মাথার ভেতর তখন অন্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রূপাকে পছন্দ করে ছেলেটা কি মাথা খারাপ হয়েছে? রূপা যে তার সৎ বোন, এটা কি বাঁধন জানে না? এহসান রহমান ভাবনার মাঝে ধীর পায়ে এগিয়ে আসেন বাঁধন। মুখে অদ্ভুত এক তিক্ত হাসি, চোখে জমে আছে
অপমানের বহু বছরের হিসাব। এহসানুর রহমান সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, একটু আগে কি যেন বলেছিলেন? আমি নির্লজ্জ চরিত্রহীন একজন ছেলে, তাই না? আচ্ছা, নির্লজ্জ চরিত্রহীন কাকে বলে জানেন? অন্যদিকে মুখ ফিরে নেয় এহসানুর রহমান। কণ্ঠে আর আগের সেই কঠোরতা নাই। ভারী গেল বলেন, না, জানি না। বাঁধনের ঠোঁটের কোণে ধীরে ধীরে বিদ্রূপের হাসি ফুটে ওঠে। গভীর দৃষ্টিতে তাকে বলে, ঠিক আছে, আজ আমি আপনাকে দেখাচ্ছি নির্লজ্জ চরিত্রহীন কাকে বলে। কথাটা বলে এক মুহূর্ত দেরি করে না বাঁধন। মুখের উপর তিক্ত হাসিটা মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখ দুটো হিমশীতল হয়ে জমে থাকে। দীর্ঘ পায়ে সোজা এগিয়ে আসে রজনী রহমানের পাশে থাকা রূপার দিকে। তার প্রতিটি পদক্ষেপ যেন ঘরের নীরবতাকে আরো ভারী করে তুলছে। হঠাৎ করে বাঁধনকে নিজের একেবারে সামনে এসে দাঁড়াতে দেখে বুকের ভেতরটা ধক করে উঠে রূপার। মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে যায়। বাদামি চোখ দুটো বিস্ময় আর আতঙ্কে বড় হয়ে ওঠে। অজান্তে এক পা পেছোতে চাইলে সুযোগ পায় না সে। এক ঝটকে রূপার নরম কবজিতে নিজের শক্ত মুঠোর বন্দি করে ফেলে। তার মুঠোয় দৃঢ়তা। রূপা বুঝে যায় আজ ইচ্ছে করলে নিজেকে ছাড়াতে পারবে না। গভীর ভারী কণ্ঠে বলে, চল। আতঙ্কে শুকিয়ে যায় রূপার মুখ। মারিয়া হয়ে বাঁধনের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। কাপা মণ্ডল, কোথায়? আমি কোথাও যাব না, ছাড়ুন আমার হাত। রূপার কথাটা শেষ হওয়ার আগে ওষ্ঠজোড়া শক্ত করে কামড়ে ধরে বাঁধন। চোখে মুখে ফুটে ওঠে ভয়ঙ্কর এক কঠোরতা। পরের মুহূর্তে কোনোরকম দ্বিধা না করে সবার সামনে এক ঝটকায় রূপাকে নিজের কাঁধে তুলে নেয়। সব কিছু এত দ্রুত ঘটে যায় যে কেউ বাধা দেওয়ার সুযোগ পায় না। মুহূর্তের মধ্যে উল্টো হয়ে ঝুলে পড়ে রূপা। এলোমেলো চুলগুলো নিজের দিকে ঝুলে পড়ে। দুই হাত দিয়ে মরিয়া হয়ে বাঁধনের পিঠে আঘাত করতে থাকে। পা দুটো ছটপট করছে অবিরাম। ছোট্ট শরীরটা প্রাণপণে ছটপট করলো বাঁধনের শক্ত বাহুর বাঁধন থেকে নিজেকে এক চুলও ছাড়াতে পারে না। চারপাশে সবাই হতভম্ব হয়ে তাকিয়েছে। কেউ যেন বুঝতে পারছে না ঠিক কী ঘটছে। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে অখিলের সামনে এসে দাঁড়ায় বাঁধন। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকিয়ে শান্ত, অথচ আদেশ বলে, শান্তাকে নিয়ে যা। অখিল এক সেকেন্ডও দেরি করে না, সঙ্গে সঙ্গে শান্তার দুটি হাতে হ্যান্ডকাপ পরিয়ে নেয়। হ্যান্ডকাপে ঠান্ডা লোহার কবজিতে লাগতে চমকে ওঠে শান্তা। হিস্ট্রিয়ার মতো চিৎকার শুরু করে, না না, আমি যাব না, আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আম্মু দাদু প্লিজ ওদের বলো আমি যাব না। কিন্তু এবারে তার কান্না কিংবা চিৎকার কারো মন গলাতে পারে না। ঘরের উপস্থিত প্রত্যেকের চোখে তখন ঘৃণা আর তীব্র হতাশা। নিজের কাছে শাস্তি শান্তাকে পেতে হবে। অখিল আর কোনো কথা না বলে শান্তাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাঁধন এবার মাথা ঘুরে আকাশের দিকে তাকায়। কণ্ঠে আগের মতো স্থিরতা। রূপার মাকে বল রূপার জন্ম নিবন্ধন আর ওনার আইডি কার্ড আর রূপার বাবার আইডি কার্ড বের করে দিতে। তারপর সেগুলো আমি যে লোকেশনে পাঠাবো সেখানে চলে। আর হ্যাঁ, ওর ফ্রেন্ড বৃষ্টিকেও কল করে আসতে বলিস। কথাগুলো বলে আর একবারও কারো দিকে তাকায় না বাঁধন। কাঁধে রূপাকে নিয়ে দীর্ঘ পায়ে সদর দরজার দিকে হাঁটতে শুরু করে। কাঁধে উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায় হাত পা ছুঁড়ে ছটপট করতে থাকে রূপা। এলোমেলো চুলগুলো বারবার মুখের উপর সে আসতে বসে। আতঙ্ক কণ্ঠে কেঁপে উঠে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? একবারও পেছন ফিরে তাকায় না বাঁধন। পদক্ষেপে কোনো দ্বিধা নেই, কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু বরফ শীতের কথা। নির্লজ্জ আর চরিত্রহীন কাকে বলে সেটার প্রমাণ দিতে নিয়ে যাচ্ছি বলে বাঁধন বাড়ি থেকে বেরিয়ে গেল। কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না। বাঁধনের দৃঢ় মুঠোয় আটকে থাকা রূপাকে নিয়ে সোজা কাজী অফিসের দোরগোড়ায় এসে দাঁড়ালো। বাঁধনের স্পর্শম্য শক্তির কাছে রূপার প্রতিটি চেষ্টার জন্য ঝড়ের তরে ভেসে আসা এক অসহায় তৃণখণ্ড। কাজী অফিসের জরাজীর্ণ পরিবেশ দেখে রূপার পা থমকে গেল। চারপাশটা একবার দেখে নিয়ে বাঁধনের ফিরল সে, কণ্ঠস্বর কাঁপছে, আমাকে এখানে নিয়ে এলেন কেন? বাঁধনের নির্বিকারে উত্তর দিল, আজ তোকে বিয়ে দেব। রূপার কণ্ঠস্বর বিস্ময়ে ক্ষীণ হয়ে এলো। সে বুঝল মানে? বাঁধন দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো। সে ধমকে শুরল, মানে করবি না, চুপচাপ থাক, নতুবা আমার মেজাজ হারালে ভালো হবে না। বাঁধন রূপাকে শক্ত করে ধরে অখিলকে ফোন করে আসতে বলে এরপর লোকেশন পাঠালো আকাশকে। অল্প সময়ের ব্যবধানে আকাশ ও বৃষ্টি উপস্থিত প্রাঙ্গণ মুখরিত হলো। পরিস্থিতি অনুধাবন করে আকাশ বিস্মিত খণ্ড বলে, কী হয়েছে বাঁধন? তুই রূপাকে হঠাৎ কাজী অফিসে নিয়ে আসলি কেন? বাঁধন আকাশের থেকে দেখে নিরুত্তর রইল, কেবল আদেশ দিল, তোকে যা আনতে বলছিলাম এনেছিস?
আকাশ পকেট থেকে রূপার জন্ম নিবন্ধন এবং বাবা মায়ের পরিচয়পত্র বের করে বাঁধনের হাতে তুলে দিল। বাঁধন সেগুলো গ্রহণ করল। এরপর নিজের পকেট থেকে নিজের প্রয়োজনীয় নথিপত্র বের করে সবগুলো কাগজ কাজী সাহেবের টেবিলের উপর রাখলো। এরপর দৃষ্টিকণ্ঠে কাজী সাহেবকে নির্দেশ দিলেন, এইসব নিন, কালকে ফোন না করে বিয়ের প্রক্রিয়া শুরু করুন। বাঁধনের এমন আকস্মিক ও কঠোর নির্দেশনায় কাজী সাহেব থতমত খেয়ে গেলেন। রূপার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। বিয়ে? এসব কি বলছে? বিয়ে মানে? কাজী সাহেব বাঁধনকে পূর্বেই চিনতেন। শহরে এসপি হিসেবে তার প্রভাব সবার জানা আছে। চশমাটা কিঞ্চিত নামিয়ে সভয়ে বাঁধনের দিকে তাকিয়ে তিনি বললেন, স্যার, আপনি বিয়ে করবেন? কার বিয়ে? কিসের বিয়ে? বাঁধন একটি চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। কাজের দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি কি অন্য কারো বিয়ে পড়াতে এসেছি এখানে? আমার বিয়ে। এখন কথা না বাড়িয়ে কুইকলি কাজ শুরু করুন। রূপা হতবিম্বল হয়ে বলল, মানে কি বলছেন আপনি? বিয়ে করবেন মানে? কাকে বিয়ে করবেন? রূপার দিকে তাকিয়ে বাঁধন বাঁকা হাসল। শান্ত স্বরে বলল, রূপাকে চিনিস? রূপাকে বিয়ে করব। কথাটা যেন রূপার উপর 100 ভোল্টের শক খেল। বাঁধন তাকে বিয়ে করবে? লোকটার মাথা কি পুরো খারাপ হয়ে গেছে? রূপা চিৎকার করে বলল, আপনি এসব আবোল তাবোল কি বলছেন? আমাকে বিয়ে করবেন মানে? আর ইউ ক্রেজি? আপনার মাথা কি ঠিক আছে? সকাল থেকে রাগ কন্ট্রোল করতে করতে বাঁধনের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছিল। রূপা এই তর্কাতর্কি তার মাথা গরম করে দিল। এক ঝটকে উঠে দাঁড়িয়ে রূপার দুগাল শক্ত করে চেপে ধরে বাঁধন দাঁতে দাঁত চেপে হিসেবে বলে, হ্যাঁ, আমার মাথা পাগল হয়ে গেছে। আই অ্যাম ম্যাড। এই মাথা যতক্ষণ না তোকে বিয়ে করছে ততক্ষণ শান্ত হবে না। সো কথা না বেরিয়ে জাস্ট চুপচাপ থাক। যা বলছি সেটাই করবি। ঠিক এই মুহূর্তে অখিল তার সঙ্গে থাকা কয়েকজন পুলিশ সদস্য নিয়ে কাজী অফিসে ঢুকে পড়ল। বাঁধনের হাতে রূপার দুগাল শক্ত করে চেপে ধরা অবস্থা দেখে অখিল আঁতকে উঠল। বাঁধন কি করছে? ছাড় ওকে। আকাশ দ্রুত এগিয়ে এসলো। তার কণ্ঠস্বর শঙ্কা আর বিরক্তি স্পষ্ট। সে বলে উঠল, বাঁধন, তুই কি পুরোপুরি পাগল হয়ে গেছিস? রূপা তোর বোন লাগে। এই কথাটা মুখে আনলি কি করে? তোর মাথা কি আস্ত আছে? বাঁধন কোনো কথা বলল না। দুজনের দিকে এক শীতল চাহনি ছুড়ে দিল। তাদের দুজনের আত্মা কেঁপে উঠল। আর কথা বলার মতো সাহস তাদের কারো রইল না। এতক্ষণ রূপা পাথরের মতো দাঁড়িয়ে ছিল, কিন্তু বাঁধনের আচরণ সব সীমা ছড়িয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সর্বশক্তি দিয়ে সে বাঁধনের বুকে এক সজোরে ধাক্কা মারল। ধাক্কা সামলাতে না পারে বাঁধন কিছুটা দূরে ছিটকে গেল। রূপা চিৎকার করে কেঁদে উঠল, আপনি নিজেকে কী ভাবেন? হ্যাঁ, যখন তখন আমার উপর অধিকার ফেলেছেন, যেভাবে ইচ্ছে আমাকে ব্যবহার করেছেন। আমি কি আপনার হাতের পুতুল? আমার কোনো জীবন নেই? আমি করব না বিয়ে আপনাকে। আপনি নির্লজ্জ হতে পারেন, কিন্তু আমি না। আমার সমাজের লোক লজ্জার ভয় আছে। আপনার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? আপনি কি জানেন সমাজ বা মানুষ জানলে ছি করবে? সেটার কোনো ধারণা আছে আপনার? বাঁধনের ঠোঁটের কোণে ফুটে উঠল এক ওর বাঁকা হাসি। চোখে নিমেষে রূপার সরু কোমরটা নিজের বাঁ হাতে পেঁচিয়ে ধরে হ্যাঁচকা টানে তাকে একেবারে নিজের বুকের খাঁজে পিষে ফেলল সে। বাঁধনের শক্ত শরীরে উত্তাপ আর তার উপর ভেসে ওঠা কড়া পারফিউমের গন্ধে রূপার মুহূর্তে শিউরে উঠল। তার প্রতিটি স্নায়ুর জন্য ভয়ে কেঁপে উঠল। বাঁধন তার তপ্ত নিঃশ্বাস রূপার কানে ছেড়ে একদম নিচু স্বরে প্রতি শব্দে যেন বিষ ঢেলে দিয়ে বলল, তোর এই সমাজের মাইরে বাপ। তুই ভুলে যাচ্ছিস তুই আমার সৎ বোন না। আর এই কথাটা আমি খুব তাড়াতাড়ি সবার সামনে প্রুভ করে ছাড়বো। বেশি কথা না বলে আমাকে জাস্ট টিজ করিস না। যা বলছি কর, নাহলে আমি তোর সাথে কি করব? আই অ্যাম নট রেসপন্সিবল ফর দ্যাট। সেটা আমি নিজেও জানি না। বলে বাঁধন রূপাকে হ্যাঁচকা টানে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল। এরপর কাজী সাহেবের দিকে তাকিয়ে আগুনের মতো গর্জন নিয়ে তাকে দরাজ করে বলল, আপনি কি তামাশা দেখছেন? তামাশা পরে উপভোগ করুন। এখন কুইকলি কাজটা শুরু করুন। বাঁধনের তর্জনী গর্জনে কাজী সাহেব হাত পা কাঁপতে শুরু করলো। তিনি তড়িঘড়ি করে নথিপত্র গুছিয়ে বিয়ের প্রক্রিয়া শুরু করলেন। রূপা তখনও আতঙ্কিত চোখে কাঁপা কাঁপা হলেও, দেখুন, আমি আপনাকে বিয়ে করব না। এভাবে জোর করে আমাকে বাঁধার কোনো রাইট আপনার নেই। বাঁধন তার উপর ঝুঁকে এসে শীতল ও নিষ্ঠুর করে ফিসফিস করে বললেন, তোর কাছে কি আমি পারমিশন চেয়েছি? বেশি বাড়াবাড়ি করলে ঠোঁট দুটো কেটে সেলাই করে দেবো। একটা উচ্চারণ করবি না। ভীত সন্ত্রস্ত কাজী সাহেব কোনো মতে সাহস সঞ্চয় করে বাঁধনের দিকে তাকলেন। কাঁপা গলায় প্রশ্ন করলেন, কাবিননামা? কাবিননামার অঙ্কটা কত লিখব? বাঁধন কাজী সাহেবের চোখের দিকে সরাসরি তাকালেন। নিজের জেদ আর রূপার উপর নিরস্করণ অধিকারের ঘোষণা দিয়ে শান্ত স্বরে বললেন, আমার পুরো লাইফটাই ওর নামে লিখে দেন।
কাজী সাহেব আমতা আমতা করলেন, স্যার নিয়মিত এটা বলেন না, কাবিনে অঙ্কে কাগজটা নির্দিষ্ট হয়। বাঁধন বিরক্ত হয়ে ভুরু কুঁচকে, তার উপর কোনো নিয়ম খাটে না। সে দাপুটে ভঙ্গিতে বলে, আপনার আন্দাজ মতো যা ভালো বোঝেন তাই লিখেন, আমার কোনো নিয়ম টিয়ম জানার দরকার নেই। ও জাস্ট আমার বউ হলে হলো, দ্যাটস ইট। কাজী সাহেব আর দ্বিমত করার সাহস পেলেন না, তড়িঘড়ি করে একটা বড় অঙ্ক বসিয়ে কাবিননামা তৈরি করলেন। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি বিস্ময়ে হা করে সব দেখছিল। কি ঘটছে তার বোধবুদ্ধির বাইরে। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কাবিননামার কাগজটা রূপার দিকে এগিয়ে দিয়ে বললেন, মা এখানে সই করুন। রূপার হাত পা ভয়ে কাঁপছে, কিন্তু তার ভেতর জেদ এখনো মরেনি। সে মাথা নাড়ল, সই আমি করব না। বাঁধন এতক্ষণে সে উদ্ধত রূপ ঝেড়ে ফেলে সে এক অদ্ভুত শীতল শান্ত কণ্ঠে বলল, কুকিল সোনা জেদ করে না, গুড গার্লের মতো সাইনটা করে দে। রূপা চিৎকার করে উঠল, কোনোভাবেই না, আমি আপনাকে বিয়ে করব না। এই শেষ বাক্যটা বাঁধনের ভেতরে সমস্ত সংযম চুরমার করে দিল। রাগে তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। বাঁধন এক ঝটকে উঠে দাঁড়িয়ে চোখের পলকে অখিলের কমলের বেল্ট থেকে রিভলভারটা কেড়ে নিল। কেউ কিছু বুঝে ওঠার আগে ঝড়ের গতিতে রূপার কাছে এগিয়ে গিয়ে তার মাথার সাথে পিস্তলটা চেপে ধরল। দাঁতে দাঁত চেপে প্রতিটি শব্দ যেন মৃত্যুর হুমকি নিয়ে সে ফিসফিসে বলল, ভালো কথায় কাজ হয় না তাই না? আমাকে রাগিয়ে না দিলে ওর তো শান্তি হয় না। লাস্ট ওয়ার্নিং, এই মুহূর্তে যদি কাগজে সই না করিস তবে এখান থেকে একটা বুলেট সোজা তোর মাথার খুলি ফুঁড়ে বেরিয়ে যাবে। ডু ইট রাইট নাও। এতক্ষণ জেদ ধরে থাকার শীতল স্পর্শে রূপার কণ্ঠরুদ্ধ হয়ে গেল। ভয়ে তার সারা শরীর থরথর করে কাঁপতে থাকলো। এক মুহূর্তের জন্য সে ডুকরে কেঁদে ফেলল। তার কান্নার রোল কানে আসতে বাঁধনের ভুরু যুগল কুঁচকে উঠল। চরম বিরক্তি সহে সে বলে উঠল, এই ঘ্যান ঘ্যান থামা। ঘ্যানঘ্যানি একদম পছন্দ না আমার। কথায় কথায় তোর এই প্যাংপ্যানে স্বভাবটা বদলাবি। রূপার চোখের জল ভাসতে ভাসতে অস্পষ্ট বলে, কেন এমন করছেন আমার সাথে? আমি কি করেছি আপনার? বাঁধন নলটা রূপার কপাল থেকে চেপে ধরে হিংস্র চোখে তাকিয়ে বলল, তোর এই বালের ফালতু প্রশ্ন করা বন্ধ কর। খালি কথা আর কথা। 2 মিনিটে ডেডলাইন দিছি, এর মধ্যে যদি সই না করিস খোদার কসম খেয়ে বলছি এই কাজী অফিসে তোর লাশ বেরোবে, আর আমি সেটা নিজেই করব। এই কথা বলে বাঁধন নিজের ঘড়ির দিকে তাকালো। সেকেন্ডের কাঁটাটা দিকে তাকিয়ে গুনতে শুরু করলেন। ঘড়ির প্রতিটি কাঁটা টিকটিক শব্দ রূপার জীবনের শেষ মুহূর্তে সংকেত দিচ্ছে। বৃষ্টি কাঁপা কাঁপা পায়ে রূপার পাশে এসে দাঁড়ালো। করুণ স্বরে ফিসফিস করলো, রূপা আমার কথাটা শোন প্লিজ, তুই সইটা করে দে, পরে যা হবার হবে। এই মুহূর্তে অন্তত নিজের প্রাণটা বাঁচা। প্লিজ বোন, সইটা করে দে। রূপা মাথা নিচু করে ডুকরে গেছে। বাঁধন কেন যেন এমন উন্মাদ হয়ে উঠছে তা সে কোনোভাবে বুঝে উঠতে পারছে না। তবে এতটুকু সে স্পষ্ট বুঝতে পারছিল যে বাঁধন তাকে বিয়ে না করে ছাড়বে না, আর না মারলে হয়তো মেরেই ফেলবে। হঠাৎ রূপার মস্তিষ্কে একটা বুদ্ধি খেলে গেল। তাকে পালাতে হবে, যে করে হোক এখান থেকে বের হতে হবে তাকে। সে এক গভীর শ্বাস ফেলে চোখের পানি মুছে বাঁধনের দিকে তাকালো। স্থির নিচু গলায় বলল, শুনুন, আমি বিয়ে করব। রূপা হঠাৎ এমন দ্রুত নমনীয়। বাঁধনের মনে সন্দেহের কাঁটা ফুটল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে বলল, গুড গার্ল। রূপা কিছুটা সময় নিয়ে স্বাভাবিক হওয়ার ভান করে বলল, কিন্তু এইভাবে বিয়ে হয়? বিয়ে তো জীবনে একবার হয়। এখন যেভাবে আছি এভাবে বউ না সেজে বিয়ে করতে আমার একদম ইচ্ছে করছে না। আমার খুব শখ বউ সেজে বিয়ের পিঁড়িতে বসা। তার চেয়ে বরং আমাকে বউ সাজান, তারপর বিয়েটা হোক। রূপার প্রস্তাবটা বাঁধনের কাছে বিন্দুমাত্র সুবিধার মনে হলো না। সন্দেহে অতিশয্যে ভুরু কুঁচকে বলল, পালানোর পথ খুঁজছিস? রূপা আতঙ্কিত হওয়ার ভান করে বলল, না না, মোটেও না সেটা। আসলে আমার খুব শখ বউ সাজার। রূপা কথা শেষ হয়ে গেলে বাঁধন তাকে মাঝপথে থামিয়ে দিয়ে নিষ্ঠুর হাসলো। পিস্তলটা নামিয়ে রেখে সে বলল, ওকে ফাইন, আগে তোর শখ পূরণ করি। এরপর বাঁধন রূপাকে শহরের একটা অভিজাত পার্লারে নিয়ে আসলো। রূপা আর বৃষ্টিকে ওখানে নামিয়ে দরজায় কড়া নিরাপত্তার জন্য নিজস্ব পুলিশ মোতায়েন বাড়ি করলো, যেন পিঁপড়াও গলতে না পারে। এরপর বাঁধন আকাশ ও অখিলকে সঙ্গে নিয়ে বিয়ের কেনাকাটায় বের হলো। মার্কেটের শাড়ির দোকানে গিয়ে একের পর শাড়ি দেখতে লাগলো, কিন্তু তার মনের কোণে কোথাও যেন একটা অশান্তি কাজ করলো। লাল রংটা তার তীরন্দাজির জন্য বড্ড সাধারণ, বড্ড প্রচারিতমূলক। হঠাৎ তার মাথায় এলো নীল রঙের কথা। মুহূর্তে তার নজর কাড়ল জরি আর কারুকার্যের উপর একটি গাঢ় নীল বেনারসি শাড়ি, যেন আকাশের গভীর থেকে টেনে আনা হয়েছে এই বর্ণনে। কোনো দ্বিধা না কাটিয়ে সেটা কিনে ফেলল। সঙ্গে সঙ্গে সোনালি কাজ করা ব্লাউজ এবং বিয়ের লম্বা ঘোমটা।
নিজের জন্য রূপার শাড়ির সঙ্গে তাল মিলিয়ে বেছে নিল একটা নীল রঙের পাঞ্জাবি। কেনাকাটা শেষে পার্লারে ফিরে এসে একজন দক্ষ মেকআপ আর্টিস্টকে ডেকে সব বুঝিয়ে দিয়ে বাইরে এসে দাঁড়ালো। আকাশ আর রকেল আর চোখে বাঁধনের দিকে তাকাচ্ছে, কিন্তু কারো সাহস হচ্ছে না একটা শব্দ করার। বাঁধন এখানকার মেজাজটা যে কোনো বিস্ফোরণের চেয়ে বেশি ভয়ঙ্কর। দুই দীর্ঘ ঘন্টার পর পার্লারের দরজা খুলল। রূপা বেরিয়ে এলো যেন মর্তের মানবী নয়, বরং আসমান থেকে নেমে আসা এক নীলপরী। নীল বেনারসির ভাঁজে ভাঁজে শাড়ির জরিগুলোর কাজ করা যেন রূপার প্রতিটি ভাঁজে আলোর খেলা তৈরি করছে। তার ঘন কালো চুলগুলো সুপিনো হাতে খোপা করা হয়েছে, হাতে গাঁজা হয়েছে একগুচ্ছা সাদা গোলাপের মতো স্নিগ্ধতা। নীল গাড়ির শাড়ির নীরবতার মিশে এক মায়াবী আবেশ তৈরি করছে। চুলের উপর নিখুঁতভাবে আলগোছে বসিয়ে দেওয়া হয়েছে সোনালি পাড়ের উপর বিশাল ঘোমটা, যার আড়ালে রূপার কাজল কালো চোখ দুটো যেন আগুনের শিখার মতো জ্বলছে। মেকআপ আর্টিস্ট বাঁধনকে কড়া নির্দেশ দিয়েছিল গর্জিয়াস কিছু না, রূপাকে যেন স্নিগ্ধ ও সিম্পল রাখায়। সেই নির্দেশ মেনে ঠোঁটে হালকা লাল খয়েরি আভা আর চোখে গাঢ় কাজলের টানে রূপ যেন আরো প্রখর হয়ে উঠছে। গলার ঝকঝকে সোনালি হারটা আর কানের ভারী দুলটা আর সরু ঘাড়ের সাথে দারুণ মানিয়ে গেছে। দুই হাতের কবজিতে নীল রেশমি চুড়ির শব্দ যেন রূপার প্রতি কম্পনের সঙ্গে তাল মিলিয়ে বাজছে। রূপা মাথা নিচু করে দাঁড়িয়েছে, তার শরীর থরথর করে কাঁপছে। প্রতিটি নিঃশ্বাসে যেন ভয় আর নিশ্চয়তা দোলাচল। সে মরিয়া হয়ে পালানোর সুযোগ খুঁজছিল, কিন্তু বাঁধন তাকে ছিটে ফোটার সুযোগ দিচ্ছে না। লোকটা কেন এত আদিম জেদি হয়ে উঠল, সেই ধাঁধার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না সে। পার্লারের দরজা খুলে রূপা বেরিয়ে আসতে বাঁধনের চোখের পলক যেন এক মুহূর্তের মতো স্তব্ধ হয়ে গেল। চারপাশে থাকা জগৎটা যেন এক লহমায় ফিকে হয়ে গেল। শুধু সামনে দাঁড়িয়ে থাকা নীল অপ্সরীটিকে তার অস্তিত্বের সবটুকু দখল করে নিল। ঘোর লাগা দৃষ্টিতে বাঁধন অপলক চেয়ে রইল সামনে থেকে অষ্টাদশীর দিকে। এই প্রথম রূপাকে শাড়িতে দেখেছে সে। আগে কখনো কোনো মেয়ের দিকে এমন মুগ্ধতা নিয়ে তাকাতে শেখেনি সে, কিন্তু এখন রূপার দিকে তাকিয়ে তার মনে হলো শাড়ির ভাঁজে মেয়েদের সত্যি মোহনীয় আর মায়াবী লেগে। ঠিক সেই মুহূর্তে রূপা বাঁধনের দিকে তাকালো। পুরুষটিকে দেখা মতো তার বুকের ভিতর আবার কেঁপে উঠল, তবে এবার ভয়ের চেয়ে বেশি ছিল বিস্ময়। বাঁধনের দিকে তাকিয়ে রূপা যেন মন্ত্রমুগ্ধের মতো হা হয়ে গেল। বাঁধনের পরনে গাঢ় নীল পাঞ্জাবি, যার হাতা নিখুঁতভাবে কনুই পর্যন্ত। হাতের পেশিগুলো আর শিরাগুলো যেন তার কাঠিন্যের পরিচয় দিচ্ছে। পরনে সাদা জিন্স, পায়ে স্টাইলিশ স্নিকার্স, বাম হাতের কবজিতে কালো ব্যান্ডের চকচকে স্মার্ট ওয়াচ তার ব্যক্তিত্বকে যেন আরো ধারালো করে তুলছে। কপালে ঝুলে থাকা কয়েকটা এলোমেলো চুল রকচাটা চেহারার এক ধরনের বুনো আকর্ষণ তৈরি করছে। রূপার মনে হলো কোনো পুরুষ পাঞ্জাবি পরলে যে এতটা হ্যান্ডসাম হয়, পুরুষালি লাগতে পারে, তা বাঁধনকে না দেখলে সে কোনোদিন জানতে পারত না। দুজনের দৃষ্টি একে অপরের উপর আশ্রে পড়ল। রূপার চোখে স্তব্ধতা আর বাঁধনের চোখে এক তীব্র দখলদারি। চারপাশটা মুহূর্তের জন্য থমকে গেল। অন্যদিকে বৃষ্টি যেন ঘোর লাগা দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়েছিল। বাঁধনকে এই প্রথম পাঞ্জাবিতে দেখল। একটা পুরুষ এতটা সুন্দর হতে পারে তা বৃষ্টি আগে কখনো কল্পনা করেনি। বাঁধনের ব্যক্তিত্ব গাম্ভীর্যের জন্য তাকে সম্মোহিত মতো আটকে রেখেছে। ঠিক তখনই আকাশের নজর পড়ল বৃষ্টির দিকে। দেখল বৃষ্টি হা করে বাঁধনের দিকে তাকিয়েছে। মুহূর্তে আকাশের দুই হাত রাগে হিংসায় মুষ্টিবদ্ধ হয়ে উঠল। এভাবে তাকিয়ে থাকার কি আছে? মানুষের বাঁধন শুনতো, তাই বলে বৃষ্টি এভাবে ওর দিকে তাকিয়ে থাকবে? এই চিন্তা মাথায় আসতে আকাশ বৃষ্টির পাশে এসে দাঁড়ালো। বৃষ্টির কানের কাছে মুখটা ঝুঁকে অন্তত নিচু ফিসফিস স্বরে বলে উঠল, জীবনে কি পুরুষ দেখনি? এমন নির্লজ্জের মতো তাকিয়েছো কেন বাঁধনের দিকে? চোখ নামো। আকাশের সেই তপ্ত ফিসফিসানি কানে আসতে বৃষ্টি চমকে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে আকাশকে দেখল। থরথর করে কাঁপতে থাকা গলা বলে, স্যার, এসব আপনি কি বলছেন? আকাশের চোয়াল শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, বাঁধনের দিকে আর কখনো তাকাবে না তুমি। শুধু বাঁধন কেন, কোনো পুরুষের দিকে তুমি আর চোখ তুলে তাকাবে না। বৃষ্টি অবাক হয়ে আকাশের দিকে চেয়ে রইল। আমতা আমতা করে, কেন স্যার? তাকালে কি হবে? আকাশ রাগে দাঁতে দাঁত চেপে হেসে বলল, আবার প্রশ্ন করছো কেন? তোমাকে ছেলেদের দিকে তাকাতে হবে? ছেলেদের দিকে না তাকালে কি তোমার চলবে না? ভদ্রমেয়েরা কখনো কোনো পুরুষের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকে না। বৃষ্টির আত্মসম্মানে লাগলো। সে প্রতিবাদ করে বলল, তার মানে আমি অভদ্র? আকাশ ধৈর্যচ্যুত ঘটল। সে গর্জে উঠে বলল, এত কথা কেন বলো তুমি? তোমাকে তাকাতে নিষেধ করছি মানে তাকাবে না। বৃষ্টি আবার কিছু বলতে চাইবে, ঠিক তার আগে আকাশ বৃষ্টির চোখের দিকে এক ভয়াবহ দৃষ্টি এনে হননের সামনের দিকে হাঁটতে শুরু করলো।
যাওয়ার সময় নিচু স্বরে হুমকি দিয়ে বলল, নেক্সট টাইম যদি দেখি আবার বাঁধনের দিকে তাকিয়েছো, তাহলে তোমার চোখের মণিটা আমি উপরে হাতে নিয়ে আসবো, মনে থাকে যেন। বৃষ্টি স্থবির হয়ে দাঁড়িয়ে হলো। আকাশের এই অদ্ভুত ও আক্রমণাত্মক আচরণে মানে সে কিছুই মেলাতে পারছে না। কেন এমন করলো আকাশ? এই প্রশ্নটা বৃষ্টির মাথায় ঘুরপাক খেতে লাগলো। এদিকে বাঁধন রূপাকে নিয়ে কাজী অফিসে এসে পৌঁছালো। অফিসের ভেতরে ঢুকে কাবির নামে সই করার মুহূর্তে আবারও নতুন ঝামেলা শুরু করলো। রূপা জেদ ধরে বসে আছে, সে কোনোভাবে সই করবে না। রূপা স্পষ্ট করে বলে, আমি ক্যান্ডিকে ছাড়া বিয়ে করব না। ও আমার একমাত্র বন্ধু, আর আমার বিয়ের মতো এত বড় দিনে ও থাকবে না, এটা কিছুতেই হতে পারে না। বাঁধন খুব ভালো করে বুঝতে পারছে রূপা স্রেফ সময় নষ্ট করার জন্য বাহানা দিচ্ছে। তার ধৈর্য ফুরিয়ে আসছে। সে রূপার চিবুক শক্ত চেপে ধরে নিজের দিকে ঘোরালো। তার চোখে তখন আদিম জেদ আর উন্মাদনা। বাঁধন নিচু ধমকে সে বলল, প্রথমত তুই যত বাহানা করিস, এই বিয়ে তোকে করতে হবে, সেটা আজকের দিনে। আজ যদি কোনোভাবে এই বিয়ে না হয়, তবে আমাদের দুজনের গন্তব্য হবে কবরে। আগে তোকে মারবো, তারপর নিজে মরবো। তোর জন্য জান দিতেও পারি, আবার নিতেও পারি। কথাটা ভালো করে তোর মাথায় রাখিস। বাঁধনের গলার স্বর এতটা ভয়ঙ্কর আর শীতল যে রূপা ভয়ে কুঁকড়ে গেল। বাঁধন মুহূর্ত দেরি না করে অখিলকে আদেশ করলো বাসা থেকে রূপার ক্যান্ডিকে নিয়ে আসার। অখিল তড়িঘড়ি করে বেরিয়ে গেল। 15 মিনিটের মাথায় ক্যান্ডিকে নিয়ে ফিরে এলো। বাঁধন অখিলের হাত থেকে ক্যান্ডিকে ছিনিয়ে নিয়ে রূপার কোলে ছুড়ে গেল। তারপর রূপার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, নে, তোর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এবার আর আমার রাগ না বাড়িয়ে চুপচাপ সইটা কর। এরপর যদি সই করতে গড়িমসি করিস, তবে কাজী অফিসের মেঝেতে তোর গলা টিপে আমি তোকে শেষ করে দেবো। ডু ইট রাইট নাও। হঠাৎ করে রূপা আবারও কান্নায় ভেঙে পড়ে। ছল ছল চোখে বাঁধনের দিকে তাকিয়ে আর্জি জানলো, কী হয়েছে? আপনারা এমন আচরণ করছেন কেন? আমি কোনোভাবে আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বুঝতে পারছেন না আপনি? রূপার এই কথায় বাঁধনের চোখ, শান্ত চোখে যেন আগুনে স্ফুলিঙ্গ জ্বলে উঠল। তার দুই চোখ রক্ত জবার মতো টকটকে লাল হয়ে উঠল। রাগে উত্তাপে তার ধৈর্যে শেষ হয়ে বাদটুকু মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। এক ঝটকায় নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সে হিংস্র ভঙ্গিতে রূপার কোমল গলা শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে কর্কশ করে বলল, পালের বিয়ে আমি করবই না, এখন মর তুই। বাঁধনের সর্বাঙ্গ রাগে থরথর করে কাঁপছে। ওদিকে অক্সিজেনের অভাবে রূপার চোখ উল্টে আসছে, নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। অখিল আর আকাশ হতভম্ব হয়ে মুহূর্তে ছুটে এসে বাঁধনকে ছাড়াতে। আকাশ চিৎকার করে বলল, বাঁধন, পাগল হয়ে গেছিস তুই? কি করছিস এটা? ছেড়ে দে ওকে, ওর কষ্ট হচ্ছে। আকাশের চিৎকার বাঁধনের ঘোর কাটল। লাল চোখের উপর দিকে তাকালো। সে দেখলো মেয়েটা ভয়ে চোখ বড় বড় করে ফেলছে, আর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে জল। পরক্ষণে নিজের ভুল বুঝতে পেরে ঠোঁট কামড়ে সে রূপাকে ছেড়ে দিল। রূপা নিজের গলা জড়িয়ে ধরে মাটিতে কুঁকড়ে বসে তীব্র কাঁদতে লাগলো। আরেকটু হলে সে নিথর হয়ে যেত। আকাশ আবার বলে উঠল, বাঁধন, তুই কি সত্যি পাগল হয়ে গেছিস? বাঁধন যেন নিজের রাগ আর ক্ষোভের আগুন নিজেই পড়ছে। রুমের ভেতরে থাকা একটা চেয়ার তুলে শূন্যে আছাড় মারল। মেঝেতে বিকট শব্দে আছড়ে পড়ল সেটি। বাঁধন উন্মাদের মতো চিৎকার করে, হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমি জাস্ট পাগল হয়েছি। আকাশ রূপাকে বলো ও সইটা করে দেয়, নাহলে দ্বিতীয়বার যদি ওকে ধরি, তাহলে সত্যি সত্যি ওকে আমি মেরেই ফেলবো। বাঁধনের এমন উন্মত্ত রূপ দেখে ঘরের উপস্থিত সবাই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। এই নিস্তব্ধতা ভেঙে বৃষ্টি এগিয়ে এলো রূপার কাছে। রূপার দুই হাত ধরে আলতো করে চোখের জল মুছিয়ে দিতে দিতে নরম গুলো, রূপা সোনা, প্লিজ, বাঁধন ভাইয়া সত্যি খুব রেগেছে, তুই আর জেদ করিস না, সইটা করে যায়, অযথা ঝামেলা বাড়িয়ে লাভ নেই, পরে যা হওয়ার হবে, তুই প্লিজ যা সইটা করে দে। বলে সে রূপার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করল, রূপা, তুই সৎবোন ভেবে বিয়ে করতে চাচ্ছিস না, কিন্তু তুই তো জানিস যে তুই বাঁধনের সৎবোন নোস। সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না, দেখিস বাঁধন ভাইয়া তোর আসল পরিচয় ঠিক বের করে ফেলবে। আর আমি জানি বাঁধনের জন্য তোর মনে অনুভূতি আছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই কিছু না বললেও তোর আচরণ দেখে আমি বুঝি। তাই হবে শোনা, আর জেদ করিস না, সইটা করে দে। দেখিস এই একটা সইয়ের বিনিময়ে তোর জীবনটা রঙিন হয়ে উঠবে, যা তুই নিজেও একদিন স্বীকার করবি। বৃষ্টি অনেক বোঝাপড়া আর সান্ত্বনার প্রলোভে রূপার জেদ কিছুটা শিথিল হয়ে এলো। কোনো কথা না বলে নিথর হাতে সে চোখের জল মুছে নিল। তারপর সামনে রাখা পরিণত দলিল কাগজটা টেনে নিল নিজে থেকে। কলমটা ধরতে তার হাত কাঁপছে, যেন এক কোনো অশুভ শক্তির ভয়ে তটস্থ হয়ে। এক অস্থিরতা কাঁপা কাঁপা হাতে সে স্পষ্ট অক্ষরে নিজের নামটা লিখে দিল কাগজে। সাহেব, কাজী সাহেব স্থির দৃষ্টিতে তাকিয়ে বাঁধনের দিকে শান্ত করে বলে, এখন আপনার সই, স্যার। বাঁধন
যেন বিদ্যুৎ বেগে এগিয়ে এলো। বিন্দুমাত্র ইতস্তত না করে ঝড়ের গতিতে সইটা করে এলো। চারপাশে নিস্তব্ধতার জন্য শুধু কাজীর কণ্ঠস্বর ভেসে এসলো। বিয়ে পড়ানো আনুষ্ঠানিক শুরু হলো। সবাই যেন পাত্রের মূর্তি মতো দাঁড়িয়ে রইল। কাজী সাহেব রূপাকে কবুল বলতে নির্দেশ। রূপা মাথা নিচু করে নিলেন। তার কণ্ঠ যেন গলা আটকে আছে, কোনো শব্দ বেরোচ্ছে না। এক মুহূর্তে চাপে রূপার কাঁধ জড়িয়ে বৃষ্টি ফিসফিস কবুল বলে দে। রূপা, কিচ্ছু হবে না, নিজেকে শক্ত রাখ। বৃষ্টির কথায় রূপা চোখ বন্ধ করলো। গভীর এক দীর্ঘশ্বাস ফেলে অন্তত নিচু স্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। নিয়ম অনুযায়ী 3বার কবুল বলানো হলে পর কাজী সাহেব বাঁধনের দিকে ফিরলেন। সে অধীর আগ্রহ প্রতীক্ষা করেছিল। ঝড়ের গতিতে সেও উত্তর দিল, আলহামদুলিল্লাহ কবুল। বাঁধনের মুখ থেকে 3বার উচ্চারিত হলো সেই চিরস্থায়ী বন্ধনের শব্দ। এরপর কাজী সাহেব মোনাজাতের জন্য দুহাত তুললেন। আকাশ নিঃশব্দে এসে দাঁড়ালেন বৃষ্টির পাশে। বাঁধনের চোখে পড়ল রূপার মোনাজাতের জন্য হাত তুলছে না। এক মুহূর্ত দেরি না করলে সে রূপার হাত থেকে ক্যান্ডিকে সরিয়ে টেবিলের উপর রেখে নিজেই রূপার দুহাত আলতো করে ধরে মোনাজাত ভঙ্গি তুলল। তারপর নিজেও হাত তুলল। পুলিশ সদস্য, অখিল, বৃষ্টি আর আকাশ সবাই একত্র হয়ে মোনাজাত করলো। কাজী সাহেব উচ্চস্বরে দোয়া করতে লাগলেন যাতে দুই অস্থির হৃদয়ের জীবনে শান্তি নিমেষে যেন পরম করুণাময় তাদের অনাগত দিনগুলো সুখের চাদরে মুড়িয়ে দেন। তাদের বিয়ের সব অনুষ্ঠান শেষ করে রাত প্রায় 2:30টার দিকে রূপাকে নিয়ে রহমান বাড়িতে ফিরে বাঁধন। সারাদিন রহমান পরিবারের কারো মুখে এক ফোঁটা খাবার ওঠেনি। বিশাল হলরুমের সোফাতে সবাই উদ্বিগ্ন মুখে বসে আছে। প্রত্যেকের চোখ বারবার সদর দরজার দিকে ছুটে যাচ্ছে। হঠাৎ বাঁধন হঠাৎ রূপাকে কোথায় নিয়ে গেল, কেন নিয়ে গেল, এইসব প্রশ্ন যেন সবার বুকের ভেতরটা মতো চেপে বসে আছে। পুরো বাড়িটা অস্বাভাবিক নীরবতা। সেই নীরবতার মাঝে উৎকণ্ঠা ভারী নিঃশ্বাস যেন স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক তখনই সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বাঁধন। তার ঠিক পেছনে ধীর পায়ে ভেতরে ঢুকে রূপা, বৃষ্টি, আকাশ। মুহূর্তের মধ্যে হলরুমে সবাই দাঁড়িয়ে পড়ে। রূপা মাথা নিচু করে বুকের সঙ্গে ক্যান্ডিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। যেন ছোট্ট খরগোশটা এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। টকটকে নীল বেনারসি মোড়া ছোট্ট শরীরটা কাঁপছে, চোখ দুটো কান্নায় ফুলেছে। এলোমেলো চুলের ফাঁক দিয়ে কয়েক গোছা বারবার মুখের উপরে এসে পড়ছে, কিন্তু সেগুলো সরানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলছে রূপা। রূপার পরনে বিয়ের সাজ দেখে রহমান পরিবার সবাই চোখ বিস্ময় হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য কারো মুখে কোনো শব্দ বের হলো না। রজনী রহমান দৌড়ে এসে রূপার 2 কাঁধ ধরে উঠলেন। উৎকণ্ঠিতার কণ্ঠে কেঁপে উঠল, কী হয়েছে রূপা? এই বিয়ের সাজ কেন? এইভাবে শাড়ি পরে আছিস কেন? কোথায় গিয়েছিলি তোরা? কথা বল মা, কী হয়েছে? রূপা কিছু বলতে পারল না। ঠোঁট দুটো কাঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হয় না। মাথা নিচু করে শুধু ক্যান্ডিকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ে। আহসান রহমান ধীর পায়ে এগিয়ে এসে বাঁধনের সামনে দাঁড়ান। রাগে তার চোয়াল শক্ত হয়ে চোখে মুখে জমাট বাঁধে ক্ষোভ। তিনি সরাসরি বাঁধনের চোখে চোখ রেখে গভীর স্বরে বলেন, কোথায় নিয়ে গেছিলি রূপাকে? আর ওর গায়ে বিয়ের সাজ কেন? বাঁধনের মুখে বিন্দুমাত্র অস্থিরতায় যেন মুখে বিন্দুমাত্র অস্থিরতা নেই, যেন কিছুই ঘটেনি। ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে সম্পূর্ণ স্বাভাবিক বলে সহজ করে বলি, রূপাকে নিয়ে কাজী অফিসে গিয়েছিলাম, তারপর সুন্দর করে 3 কবুল বলিয়ে বিয়ে করে নিয়ে এসেছি। এবার বুঝতে পারছেন নাকি হাতে কলমে ম্যাপ এঁকে বুঝিয়ে দিতে হবে? মুহূর্তের মধ্যে মনে হলো বাঁধনের একটা কথায় পুরো হলরুম যেন বোমবিলাস। চারিদিকে থমথমে নীরবতা নেমে এলো। উপস্থিত প্রত্যেকের মুখ বিস্ময় আর অবিশ্বাসের ছাপ। রজনী রহমান চোখ যেন কপাল ছুঁইছি। আহসান রহমান রাগে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলেন, বাঁধন, ফাজলামের একটা লিমিট থেকে। বাঁধনের ঠোঁটের কোণে নির্লজ্জ তাচ্ছিল্যে ভরা হাসি টেনে 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে নিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তারপর কাঁধ ঝাঁকিয়ে বলল, রিল্যাক্স শ্বশুরমশাই, আমি কোনো জোক করছি না, সিরিয়াসলি বলছি। আপনার মেয়েকে সত্যি বিয়ে করছি, সো একটু রেসপেক্ট দিয়ে কথা বলেন। আমি এখন আপনার মেয়ের হাজব্যান্ড। নিজের ছেলের মুখে শ্বশুরমশাই ডাক শুনে এহসান রহমান বিষম খেয়ে কাঁদতে শুরু করলেন। ওপাশে দাঁড়িয়ে থেকে বৃষ্টি ফিক হেসে ফেলতে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে আকাশ তার মুখ চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলে, এই কী করছো? একদম হাসবে না, আগুনে আর কেরোসিন ঢেলো না প্লিজ। হাজির রহমান নিজের কয়েক মুহূর্ত থম মেরে দাঁড়িয়ে রইলেন। এই কেমন নাতি, নিজের বাবাকে শ্বশুর বানিয়ে ফেলছে। কপালে গভীর ভাঁজ ফেলে তিনি ধীরে ধীরে বাঁধনের সামনে এসে দাঁড়িয়ে বললেন, দাদুভাই, তোর মাথাটা কি পুরোপুরি গেছে? কিসব বলছিস তুই? তুই রূপাকে বিয়ে করছিস মানে? আর ইউ ম্যাড?
বাঁধন এক পলক মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে রূপার দিকে তাকালো, তারপর আবার দাদুর দিকে ফিরে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। ইয়েস দাদু, তোমার নাতনি আমাকে পুরোপুরি পাগল বানিয়ে ফেলছে। তাই ভাবলাম যখন পাগল হয়েই গেছি তখন ফুল পাগল হই। সো তোমার নাতি বিয়ে করেই নিলাম। এখন আর নো রিগ্রেটস। এহসান আমার রাগে ফুঁসতে ফুঁসতে এক পা এগিয়ে এসো। চোখ দুটো রক্তিম, কপালের শিরাগুলো টন টন করছে। তাতে দাঁত চেপে বলে, নির্লজ্জ ছেলে, একটু লজ্জা করছে না মুখে এসব আনতে? বাঁধন বিন্দু মতো বিচলিত না হয়ে ঠোঁটের কোণে তার ছেলে হালকা হাসি ফুটিয়ে এহসান রহমানের চোখে চোখ রেখে শান্ত অথচ ধারালো কণ্ঠে বলল, আপনি তো নির্লজ্জ বলেছিলেন আমাকে। তো আমি শুধু প্রমাণ করে দিলাম আমি ঠিক কতখানি নির্লজ্জ হতে পারি। আমি তো এখনো বলিনি আমি ভদ্র, আদর্শ কিংবা সাধুবান পুরুষ। এক মুহূর্ত থেমে গিয়ে বাঁধন রূপার দিকে তাকালো, তারপর আবার এহসান রহমানের দিকে দৃষ্টি ফিরিয়ে ঠান্ডা হাসি এসে বলল, আর একটা কথা, যদি রূপা জন্য আমাকে নির্লজ্জ বলা হয় তাহলে আই ডোন্ট কেয়ার। বাঁধন রূপের বেলা একবার না হাজারবার নির্লজ্জ হতে রাজি আছে। এহসান রহমান রাগে থরথর করে কাঁপতে কাঁপতে এক পা এগিয়ে এলেন। রাগে তার চোখ দুটো লাল হয়েছে। আঙুল তুলে বাঁধনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলেন, একজন এসপি হয়ে নিজের সৎ বোনকে বিয়ে করতে তোর একটুও লজ্জা করলো না? বাঁধন ঠোঁটের কোণে নির্লজ্জ একটা বাঁকা হাসি টেনে দুহাত পকেটে রেখে দাঁড়িয়ে এলো। চোখে মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং সেই হাসিটা আরও গভীর হলো। কয়েক সেকেন্ড আহসান রহমানের চোখে চোখ রেখে তারপর ধীর ও ঠান্ডা গলায় বলে, আরে শ্বশুরমশাই, একই কথা আর কতবার বলবো আপনাকে? আমার লজ্জা শরম বলে কিছু নেই। আই অ্যাম এ প্রাউড নির্লজ্জ বয়। তবে হ্যাঁ, নির্লজ্জ হয়ে শুধু আপনার মেয়ের বেলা। সো প্লিজ এই একই ডায়লগ রিপিট করবে না। বাঁধনের কথায় এহসান রহমানের মুখ আরও শক্ত হয়ে গেল। রজনী রহমান এবার রূপার দুই কাঁধ আর শক্ত করে ধরে ফেলেন। তার চোখ ভিজে গেছে। কাপা কণ্ঠে বললেন, রূপা, বাঁধন যা বলছে সেগুলো সত্যি? তোদের সত্যি বিয়ে হয়েছে? কিছু বল মা, চুপ করে দাঁড়িয়েছিস কেন? রূপা মাথা নিচু করে ফেলল, ঠোঁট কাঁপছে কিন্তু একটাও শব্দ বেরোচ্ছে না। বুকের সাথে সাদা খরগোশ ক্যান্ডিকে শক্ত করে জড়িয়ে দিলেন। রূপার নীরবতা থেকে বাঁধন মুচকে সে রজনী রহমান দিকে তাকে বললেন, নতুন বউ তো তাই একটু লজ্জা পাচ্ছে। সব কথা কি মুখ ফুটে বলতে হবে? আমার কথা যদি বিলিভ না হয় তাহলে ওয়েলকাম মিসেস রজনী রহমান, আমার রেসপেক্টের শাশুড়ি। শাশুড়ি শব্দটা কানে দিতে মুহূর্তে রজনী রহমান বিষম খেয়ে কাঁদতে শুরু করলেন। অন্যদিকে বৃষ্টির অবস্থায় একেবারেই করুণ। হাসিটা গলার কাছে আটকে আছে, কিন্তু আকাশ এখনও পেছন থেকে শক্ত করে তার মুখ চেপে ধরেছে। হঠাৎ তার হাসির দমকে উঠলে বৃষ্টির কাজ চেপে ধরছে, চোখ দুটো চিকচিক করে পানিতে ভরে যাচ্ছে। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না, শুধু নাক দিয়ে হু হু করে যাচ্ছে। আকাশের কানে গেছে মুখ নিয়ে ফিসফিস করে বলছে, কন্ট্রোল প্লিজ কন্ট্রোল। এখন যদি হেসে ফেলো, আজ ভাই আজ আমাদের দুজনকে লাইভ কবর দিয়ে ফেলবে। বৃষ্টির চোখ বড় বড় হয়ে গেল, চোখের পাতা বড় বড় করে উল্টে যাচ্ছে। রজনী রহমানের মিথ্যে অভিনয়ে কষ্টে ভরা চোখে বাঁধনের দিকে তাকিয়ে বললেন, তুমি হয়তো কোনোদিন মা হিসেবে মেনে নিতে পারোনি, আমি সেটা মেনে নিয়েছি। কিন্তু রূপা তোমার কী ক্ষতি করেছিল? একটা নিষ্পাপ মেয়েকে জীবন নিয়ে এভাবে খেললে কী করে? একটা সৎ বোনকে বিয়ে করতে তোমার বুক কাঁপলো না? তুমি একজন এসপি, সমাজের মানুষ তোমাকে সম্মান করে। কাল যখন সবাই জানবে নাম করে এসপি নিজের ঘরে সৎ বোনকে বিয়ে করছে, তখন রহমান পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছ? রজনী রহমানের কথাগুলো শেষ হতে পুরো হলরুমে পিনপতন নীরবতা নামিয়ে আসে। কয়েক মুহূর্তে কারো মুখে কোনো শব্দ ফুটে ওঠে না। বাঁধন ধীরে ধীরে মাথা তুলে রজনী রহমানের দিকে তাকায়। তার চোখে না আছে অনুশোচনা, না আছে দ্বিধা। ঠান্ডা স্থির কণ্ঠে বলে, লোক লজ্জার ভয় থাকলে কিছু জিনিস কোনোদিন নিজের করে পাওয়া যায় না। কিছু জিনিস নিজের করে নিতে হলে বুকের ভিতরে সাহস রাখতে হয়, সমাজের ভয়কে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয়, তবেই মানুষ তার কাঙ্ক্ষিত জিনিসটিকে পায়। আর সমাজের ভয়ে যদি বারবার পিছু হটেন তাহলে সারা জীবন পেছনেই পড়ে থাকতে হবে। কারণ সমাজ কানাঘুষা করতে জানে, বদনাম রটাতে জানে, কিন্তু বিপদের সময় পাশে দাঁড়াতে জানে না। দ্যাটস এ রিয়েলিটি। এহসান রহমান নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, রাগে গর্জে কণ্ঠে বললেন, ব্যাস অনেক হয়েছে। সব কিছুর একটা লিমিট থাকে, আর তুই সেই লিমিট ক্রস করে ফেলেছিস। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস।
তুই আমার ছেলে না, আজ থেকে আমার ছেলে মরে গেছে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বাঁধন যেন এই কথাটা অপেক্ষায় ছিল। এক চিলতে তিক্ত হাসি ঠোঁট ছুঁয়ে মিলিয়ে গেল। এহসান রহমানের চোখে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, ওকে ফাইন, আপনার সিদ্ধান্ত আমি মেনে নিলাম। আজকের পর এই মুখ নিয়ে আর কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না। কথা শেষ করে বাঁধন রূপার সামনে গিয়ে দাঁড়ায়। কোনো সুযোগ না দিয়ে তার কবজি চেপে ধরে আদেশ শেষ বলে বলে, চল। রূপার বুক ধক করে ভয়ের তখন বলে, কোথায়? বাঁধন একটু নরম না হয়ে শীতল কর্তৃত্বপূর্ণ করে বলে, তোর হাজবেন্ড যেখানে যাবে সেখানেই যাবি। রূপা মাথা নাড়াতে হাত ছাড়ার চেষ্টা করে, প্রায় কান্না যেতে বলে, না, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, প্লিজ আমাকে ছেড়ে দিন। বাঁধন রূপার কবজি আর শক্ত করে চেপে ধরে চোখের দৃষ্টি একটু নরম হয় না, কর্তৃত্ব ভরা কণ্ঠে বলে, কিসের বাড়ি? এটা এখন আর তোর বাড়ি না, আর আমারও না। ফ্রম নাও অন তোর বাড়ি একটাই, যেখানে আমি থাকবো, কারণ ইউ আর মাই ওয়াইফ। রজনী রহমান আর নিজেকে সামলাতে পারেন না, এক পা এগিয়ে এসে উৎকণ্ঠা বলে, বাঁধন, ওকে ছেড়ে দাও, তুমি একে ওইভাবে নিয়ে যেতে পারো না। বাঁধন ধীরে ধীরে মুখ ঘুরিয়ে রজনী রহমানের দিকে তাকায়, চোখে মুখে কঠিন একরোখা ভাব, ঠান্ডা দৃঢ়কণ্ঠে বলে, উইথ ইউ রেসপেক্টেড মিসেস রজনী রহমান, এটা বলার অধিকার এখন আর কারণ নেই। রূপা, শি ইজ মাই ওয়াইফ, সো আমি যেখানে যাব আমার ওয়াইফ সেখানে যাবে। রূপা মরিয়া হয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কান্না জড়িত কণ্ঠে বলে, আমি যাব না, আপনার সঙ্গে কোথাও যাব না, আমি এই বাড়ি ছেড়ে যাব না। এহসান রহমান আর সহ্য করতে পারলেন না, কঠোর কণ্ঠে বললেন, বাঁধন, রূপাকে ছেড়ে দে। বাঁধন এবার ধীরে ধীরে তার দিকে তাকায়, চোয়াল শক্ত, হিসে রাগে কাপা কণ্ঠে বলে, আই ডোন্ট থিঙ্ক, আমি কি বিয়ে করছি বউকে রেখে থাকার জন্য? বিয়ে করছি মানে ফ্রম টুডে 24/7 আমার ওয়াইফ আমার সাথে থাকবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। কথা শেষ করে বাঁধন এক ঝটকায় রূপাকে কাঁধে তুলে নেয়। হঠাৎ ভারসাম্য হারিয়ে ক্যান্ডিকে রূপার কোল থেকে নিচে পড়ে যায়। ঠিক তখনই আকাশ বৃষ্টিকে মুখ থেকে হাত সরিয়ে দ্রুত দৌড়ে গিয়ে ক্যান্ডিকে লুফে নেয়। কাঁধে উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায় রূপা দুমদাম করে বাঁধনের চওড়া পিঠে কিল ঘুষে মাথা থেকে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ছটপট করতে করতে চিৎকার করে বলে, ছাড়ুন, আমি আপনার সঙ্গে যাব না, আমাকে নামান প্লিজ। রূপার কাঁধে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল বাঁধন। ঠিক তখনই এহসান রহমান বজ্রকণ্ঠে পা থামিয়ে তাই পুরো হল করেন। এহসান রহমান তীব্র রাগে বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোর কি নিজের কোনো বাড়ি আছে যেখানে ওকে নিয়ে গিয়ে রাখবি? বাঁধন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে এহসান রহমানের দিকে তাকায়, কাঁধে ছটপট করতে থাকে। রূপাকে এক হাতে নিয়ে শক্ত করে সামলে নিয়ে ঠান্ডা ও আত্মবিশ্বাসী করে, আমি ওকে কোথায় রাখবো, কী খাওয়াবো, কী করবো, সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার বউ, আমি কোথায় রাখবো, কী খাওয়াবো, সেটা আমি বুঝে নেব। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। এক মুহূর্তে থেমে গেল। একবার তাকায় সে, আর তারপর আবার এহসান রহমানের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে, আপনি আপনার সংসার নিয়ে থাকুন, আমি আমার সংসার বুঝে নেব। এই বাড়ি আমার বলতে আর কেউ নেই, যা ছিল সেটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। শেষ কথাটা বাঁধনের ঠোঁটের কোণে ক্ষীণ তিক্ত এক হাসি ফুটল। দরজার দিকে ঘুরে হাঁটতে হাঁটতে উচ্চস্বরে বলল, সো গুড বাই মিস্টার এহসান রহমান। বাঁধন রূপের অধিকারী, পর্ব 8। পুরো গল্পটা প্লেলিস্টে। এই গল্পটা কন্টিনিউ দিব, সবাই খালি চ্যানেলটার সাথে থাকবেন। আর রাত্রিবেলা উন্মাদনা গল্পটা দিব।